আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা জানেন যে গতকালকে উত্তরায় বিমান বাহিনীর একটা যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে, প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এবং সে বিধ্বস্ত হয়েছে সেটা একেবারে একটা স্কুল, মানে মাইলস্টোন স্কুলের উপরে যেয়ে পড়েছে। সে সময় সেখানে অনেক স্টুডেন্টরা ছিলেন এবং বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। এরই মধ্যে প্রায় 25-26 জনের মৃত্যুর কথা আমরা জানতে পেরেছি। আরো কত লোক মারা যাবে এটা কেউ এখনো জানে না। এই ঘটনা গতকালকে আপনি এতটুকু জানেন, কিন্তু এর মধ্যে আরো অনেক কিছু ঘটে গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে সেই স্কুলের সামনে বিক্ষুব্ধ স্টুডেন্টরা মিছিল করছে। তারা সেখানে দুজন উপদেষ্টা গিয়েছিলেন, তাদেরকে ঘেরাও করেছে, তাদেরকে নানাভাবে ধ্বনি দিয়ে তাদেরকে নানাভাবে অপদস্থ করার চেষ্টা করা হচ্ছে। এগুলো অনেক কিছু ঘটেছে। এই সব মিলিয়ে আলোচনা করার জন্য আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি সিনিয়র সাংবাদিক জনাব আরশাদ মাহমুদকে। জনাব আরশাদ মাহমুদ, আপনি নিশ্চয়ই সব খবরই জানেন। আপনি সব মিলিয়ে কেমন দেখছেন, কেমন ঘটনাটা আসলে আপনার কাছে কেমন লাগছে? আহ, লাগছে তো খুবই খারাপ। কালকে সত্যি কথা বলতে কি, কালকে রাতে আমি নিজে খেতে পারি এমন অবস্থা। রাতে ভালো ঘুমার সারা রাত ছটফট করেছি। তো এই যখন এই দৃশ্যগুলো দেখলাম, কতগুলো জিনিস খুব মনে হলো যে মৃত্যু, যে কোনো মৃত্যু তো খুবই দুঃখজনক। আহ, তারপরেও আমাদের মেনে নিতে হয়। আর এটা এমন একটা মৃত্যু যেটার জন্য আমরা রিমোটলি কেউ প্রস্তুত ছিলাম না। যেমন আপনি যখন কোনো জাহাজে যান বা নৌকায় থাকেন, নৌকা ডুবি হতে পারে, জাহাজ ডুবি হতে পারে, মানুষ ডুবে মারা যায়। প্লেন প্লেন ক্র্যাশ হতে পারে, প্লেন ক্র্যাশে মানুষ মারা যায়। রাস্তাঘাটে যখন চলাচল আমরা করি, দেখা যায় অনেক অ্যাক্সিডেন্টে মারা যায়। এগুলো দুঃখজনক, কিন্তু মানুষ মেনে নেয়। কিন্তু এই যে ব্যাপারটা, এই যে ঘটনাটা, যে স্কুলে বাচ্চারা গেছে সকালবেলায়, একটা সময় তাদের স্কুল শেষ হবে, ঠিক স্কুল শেষ হওয়ার কয়েক মিনিট আগে সেখানে একটা বিমান স্কুলের বিল্ডিং এর উপরে আছে। তো এই ঘটনা স্বাভাবিকভাবে কেউ এটা কল্পনা করতে পারে যে এরকম। আহ, এবং যখন তারপরে আস্তে আস্তে যখন খবরগুলো বের হলো বা এই ফুটেজ দেখতে থাকলাম, দেখলাম যে ছাত্রদের গায়ের থেকে চামড়া খসে খসে পড়তেছে এবং তারা দৌড়াচ্ছে। এই অবস্থা বিভৎস, এটা কল্পনা করা যায়। তো আমি এগুলো যখন দেখছিলাম, তখন কয়েকটা কথা আমার বারবার করে মনে হচ্ছে যে এই সরকার, প্রথম দায়িত্ব হলো সরকারের ফার্স্ট রেসপন্ডার্স, যারা তারা হসপিটালে যাওয়ার ব্যবস্থা করবে, অ্যাম্বুলেন্স পাঠাবে। যাই হোক, আমরা দেখতে পেলাম যে সাধারণ মানুষই ওরা তাড়াতাড়ি করে সেখান থেকে যতখানি পারে কাছাকাছি যে হসপিটাল গুলো ছিল সেখানে গিয়েছে। তারপরে আমাদের জাতীয় বার্ন ইনস্টিটিউট, যেটা সবচেয়ে এই ধরনের চিকিৎসা সবচেয়ে উত্তম জায়গা বা উন্নতির জায়গা, সেখানে নিয়ে গেছে। সেখানে যে যে কতগুলো দৃশ্য দেখলাম, সেটা খুব অস্বাভাবিক মনে হচ্ছে। যে 6 জন উপদেষ্টা গেছে, 6 জন উপদেষ্টার মধ্যে স্বাভাবিকভাবে আমরা আমাদের প্রশ্ন জানি যে এই যে মানে আহ, স্বাস্থ্য উপদেষ্টা, যেটা তার এখতিয়ারের মধ্যে সবার আগে। তো আমি কোথাও ওই 6 জনের মধ্যে তাকে কোথাও দেখলাম না। মহিলা একজন যান, তাকে অনেকদিন থেকেই আহ, তিনি দৃশ্যমান না, তাকে দেখা যাচ্ছে। বিভিন্ন স্বাস্থ্য খাতে বিভিন্ন অচল অবস্থা হয়েছে, জাতীয় শিক্ষাটা মেডিকেল কোথাও তার আমরা তার উপস্থিত। এই 6 জন উপদেষ্টাতে গেল। তো বারবার করে ডাক্তারদের থেকে বা যারা এটার ব্যাপারে, তারা বলছে যে আমরা হাসপাতালে ভিড় করবেন না, একটা সংক্রমণের ইনফেকশনের রিস্ক অনেক বাড়ে। আমার খালি মনে হচ্ছিল যে 6 জন উপদেষ্টা ওখানে গেল, আর একজন উপদেষ্টা মানেই তো থাকেন যে সরকারের মন্ত্রী পর্যায়ে যারা থাকে, তাদের প্রোটোকল থাকে, তাদের গানম্যান থাকে, তাদের পার্সোনাল স্টাফ থাকে, তারা সবাই তাদের সঙ্গে যায়। 6 জনের মধ্যে 3-4 জন যদি থাকে, তো ধরেন 20 থেকে 25 জন সেখানে গেছে। তো এই যে এক্সট্রা এতগুলো লোক প্রয়োজন ছিল, এগুলো আমার দেখে খালি মনে হচ্ছিল যে আগের সরকারগুলো, যে কোনো রাজনৈতিক সরকার, তারা এই ধরনের সিচুয়েশনকে ক্যাপিটালাইজ করতে চায়। মানে তারা দেখাতে চায় যে আমরা মানুষের প্রতি কত সংবেদনশীল, আমরা এইসব বিপদে মানুষের ছাপিয়ে পড়ি। এগুলা আমরা লক্ষ্য করেছি আগে, তো আমার কাছে সেটা মনে হচ্ছিল। তো যাই হোক, এখন এটা তারপরে দেখলাম রাজনৈতিক দলের
নেতারা সেখানে জামাত ইসলামের আমির, তারপরে বিএনপির মহাসচিব, তারা গেলে সঙ্গে সঙ্গে অনেক লোকজন সঙ্গে যায়। এইগুলো তারা তো সবাই বুদ্ধিমান মানুষ। একটা শফিকুর রহমান সাহেব নিজেও একজন চিকিৎসক, তার তো জানার কথা। পরে আমরা বিবৃতি দিচ্ছেন যে না, আমরা টাকা নিয়ে গেছি, ঔষধ নিয়ে গেছি, ডাক্তার সঙ্গে নিয়ে গেছি। সেটা প্রধান কথা হলো যে আপনারা তো সেখানকার দায়িত্ব না। যদি তারা সেইখানকার যারা যেসব চিকিৎসকের দায়িত্বে আছে তারা যদি বলেন হ্যাঁ চলেন আপনারা আসেন, তো সেটা আমরা খালি ভিড় লক্ষ্য করলাম। খালি ভিড় আর লোকজন লোকজন মানে এরকম একটা পুলিশ টাকা দিয়ে সরাচ্ছে, চেষ্টা করছে ক্রাউড কন্ট্রোল করার জন্য। এই যে পুরো জিনিসটা আমার কাছে এতই একটা অব্যবস্থার চিত্র তুলে ধরলো, এবং সরকারের মানে ইনএফিসিয়েন্সি, অযোগ্যতাকে আবার চোখের সামনে চোখের সামনে। জি। তো আমার একটাই প্রশ্ন যে এই ধরনের একটা সিচুয়েশনে আপনারা খুব রেসপন্সিবল ওয়েতে এটা ফেস করতে পারছেন না কেন? তারপরে আরেকটা ব্যাপার দেখেন যে সরকারের যে প্রধান ইউনূস সাহেব, তাকে আমরা কালকে সারা দিনে একটা দেড়টার সময় একটা বিষয় দিয়ে কালকে রাত পর্যন্ত, গভীর রাত পর্যন্ত আমরা তার কোনো উপস্থিতি, তিনি কি দেশে আছেন কিনা তাও আমরা কিন্তু। যাই হোক, পরে আজকে আবার দেখা গেল যে উনি একটা বিবৃতি দিয়েছেন সবচেয়ে, যেটা গতকাল টুইটার করা একদম মানে তার যেটা উচিত ছিল সঙ্গে সঙ্গে টিভির মাধ্যমে তার দেশকে, দেশবাসীকে আশ্বস্ত করা যে আমরা এটা নিয়ে সবভাবে পুরো আমাদের পুরো ক্ষমতা যা আছে, আমাদের সমস্ত সহযোগিতা আমরা দিয়ে যাচ্ছি, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা চিকিৎসকের পরামর্শে সেখানে কেউ ভিড় করবেন। এই কথাটা তিনি বলতে পারেন, আজকে হয়তো সেটা। তারপরে এতে যে মানুষের মনে যে ক্ষোভ দেখা যাচ্ছে, আজকে দেখেন আমি ফেসবুক খুলে সারা জায়গায় দেখতেছি স্বাস্থ্য উপদেষ্টা কোথায়, স্বাস্থ্য উপদেষ্টা কোথায়, তিনি কে, তার ছবি অনেক জায়গায় দিকে তিনি একজন মহিলা, তিনি গ্রামে, এই সমস্ত নানান কথা। অথচ আমি কতবার কিছুদিন আগে স্বাস্থ্য উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টাকে দিয়ে লিখেছিলাম যে তাদের তো খোঁজই পাওয়া যাচ্ছে না, তারা কোথায়? তারা সরকারের বেতন ভাতা নিচ্ছে, সমস্ত সুযোগ সুবিধা নিচ্ছে, কিন্তু তাদের তো দেখা যায় না। স্বাভাবিকভাবে মানুষের মনে প্রশ্ন থাকে যে এই যে সুযোগ সুবিধা, গাড়ি বাড়ি, এগুলো 5 থেকে 6 লক্ষ টাকা, তাদের যদি কোনো কাজ না থাকে, তারা যদি দৃশ্যমান না হয়, তাহলে আমরা এই জনগণের টাকায় তাদের পুষ্প কেন? এই পুষ্পটা আসতেই হবে। এক মিনিট আসাদ ভাই, আপনার সাউন্ড না ভেঙে যাচ্ছে, আপনি একটা কাজ করবেন কাইন্ডলি, আপনি আপনার ওই হেডফোনটা খুলে ফেলান, হেডফোনটা খুলে নর্মালি, হ্যাঁ খুলে ফেলান, ওটা খুলেন, এবং ওইখান থেকেও খুলেন, ইয়ে থেকেও খুলেন, ওই যে আপনার ওই কি বলে কম্পিউটারের সঙ্গে এই হেডফোনটাকে অফ করে দেন, হেডফোনটা আপনার বক্সের মধ্যে, হেডফোনটাকে বক্সের মধ্যে ঢুকাই ফেলান। আচ্ছা, বক্সের মধ্যে ঢুকায় ফেলবো মানে ওই যে ইয়েটা, হেডফোনটাকে অফ করে দেন, অফ করে দেয়, এখন বলেন, খোলাই বলেন, দেখি কি হয়। এখন কি শুনতে পান? আগের চেয়ে বেটার হচ্ছে এখন, এখন শুনতে পাচ্ছেন? একদম ক্লিয়ার, হ্যাঁ এখন বলেন। ওকে, দুটো অফ করে দিচ্ছি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন বলেন প্লিজ। কোন পর্যন্ত শোনেন নাই সেটা বলেন। আপনি যে ওই স্বাস্থ্য মানে উপদেষ্টা ওই প্রসঙ্গটা আবার বলেন, আচ্ছা, ওইখান থেকে বলেন যে ওনাকে দেখতে পাচ্ছেন না কেন। স্বাভাবিকভাবে এই ধরনের যখন একটা ঘটনা ঘটে, আমাদের একটা সবার মনে একটাই জিজ্ঞাসা থাকে, এটা তো স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ, স্বাস্থ্য উপদেষ্টা কোথায়? তাকে তো সবচেয়ে আগে দেখা যাবে সেখানে। কিন্তু তার আগে আমরা অন্যান্য 6 জন উপদেষ্টাকে দেখলাম, যারা কেউ বিশেষজ্ঞ না, কিছুই না, তারা যে সেখানে ভিড় করছে, তারা এই কথা বলে আসিফ নজরুল তাদের পক্ষে। এতগুলো লোক নিয়ে যাওয়ারই বা দরকার কি? স্বাভাবিকভাবে স্বাস্থ্য উপদেষ্টা কোথায় এটা নিয়ে আজকে সারাদিন ফেসবুকে দেখলাম, তাকে নিয়ে নানান ব্যাপারে সবাই প্রশ্ন তুলছে, যে অনেকে বলছে তার চেহারাই তো জানি না, তিনি কে, পুরুষ না মহিলা, এই ধরনের কথা বলছে। তো এই যে জিনিসগুলা, এটাই তার মনে হয় যে সরকারের সত্যি মানে কোঅর্ডিনেটেড যে ব্যাপারটা, একটা সমন্বিত ভাবে একটা রেসপন্স, কোনো সমস্যা দেখা যায় সেটা ফেস করা, সেটাকে আমরা দেখতে পাচ্ছি না। এবং সেটা শুধু এই ক্ষেত্রে না, প্রায় সব ক্ষেত্রেই তখন মনে হয় যে সরকার কোথায়? তো সরকারকে দেখি না, আমরা সরকার প্রধানকে দেখি না। ওনাকে দেখা যায় কখন? যখন দেখবেন কোনো বিদেশিরা কেউ আসছে, তখন উনি খুব উৎসাহে তাদের সঙ্গে দেখা করেন, সেটা টিভিতে আমরা দেখি। আর সাদা চামড়ার লোকজন হলে তো কোনো কথাই, তাদেরকে ফোকাস করে, তাদের দেখায়। আর এত যে নানান সমালোচনা হয় তাদের ইয়েকে নিয়ে, কিন্তু তিনি কখনো জায়গায় কোনো মুখ খুলেন। তো এইসব কারণেই নানান মানুষের মনে নানান প্রশ্ন দেখা দেয় যে এই সরকারটা আসলে কাদের সরকার, কার জন্য সরকার, এটা কি করে?
তো এই জিনিস প্রশ্নগুলো যদিও আজকের দিনে সরকারের সমালোচনা করতে আমরা এখানে বসি নাই আমাদের অন্যান্য, তবে স্বাভাবিকভাবে যে প্রশ্নগুলো চলে আসে এবং মানুষের মনে যে এতে ক্ষোভ সৃষ্টি হয়, আজকে আপনি নিশ্চয়ই দেখেছেন যে হ্যাঁ, এটাই আমি আমি এই কথাটাই বলছি যে ওইখানে কয়েকজন উপদেষ্টা গিয়েছেন এবং সেই উপদেষ্টাদেরকে ছাত্ররা ঘিরে যে সমস্ত স্লোগান দিয়েছে, ওখানে যে সমস্ত প্ল্যাকার্ড টাঙানো হয়েছে, মানে এটা তো আমার কাছে মনে হলো যে মানে এর চেয়ে অপমান আর কি হতে পারে। আমি ভুয়া ভুয়া করতেছে। জি, বলেন। এইটাই হলো আসল ব্যাপার, যে এই জিনিসগুলা তারা বুঝতে পারছেন না, যে তারা যে কতটা অজনপ্রিয়, মানে তারা যে ঘৃণার পাত্র হয়েছে মানুষের কাছে, এই জিনিসগুলাই তাদের মাথার মধ্যে ঢুকছে না। তারা ওই ধরেন এসি রুমে বসে থাকে, যমুনাতে বসে থাকে, চুলাগালা গাড়িতে চড়ে মন্ত্রী পড়ায় থাকে, মানে কমপ্লিটলি জনবিচ্ছিন্ন যে কথাটা আমরা শুনি, তাদেরকে দেখে আমার এই কথাটা কথা। আজকে দেখেন মাইলস্টোন, বাচ্চা 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 ছেলে কিভাবে সেখানে বিক্ষোভ করবে সেখানে। হ্যাঁ, তো এই জিনিসগুলা তারা বুঝতে পারে না। বুঝেও অবশ্য না বোঝার ভান করে, না বোঝার তো কোনো কারণ নাই, তারা তো কেউ ইংরেজ না যেটা বাংলায় কথাবার্তা বলছে আমি বুঝতে পারতেছি না। আমরা তো সবাই সুরটাই আলা সাহেবরা, আমরা পিএইচডি করছি, ফলে আমরা মানে এগুলো বুঝি না। কিন্তু তাদেরকে এগুলো বুঝতে হবে, তাদেরকে বুঝতে হবে যে মানুষজন দিন দিন তাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। তাদের অব্যবস্থাপনা, তাদের দুর্নীতি, তাদের এই যে একটা গা ছাড়া ভাব, যে আমরা কোনো কিছু কেয়ার করি না। আপনি কিছুদিন আগে হয়তো লক্ষ্য করেছেন যে ওই ডিপি ওয়ার্ল্ড না সরি করিডোর নিয়ে যখন অনেক বিতর্ক হচ্ছিল, তখন মানে ইউনূস সাহেবের সবচেয়ে আস্থাভাজন খলিলুর রহমান সাহেবকে হঠাৎ করে দেখা গেল খুব ফোকাস করা হচ্ছে তার ন্যাশনাল সিকিউরিটি। তো তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি যে এগুলো করছেন, তো অন্যান্যদের সঙ্গে আলাপ করেন। তখন সে বললো, দেখেন অ্যারোগেন্সটা দেখেন, বলে আমরা আমরা এগুলো কেয়ার করি না, কে কি বললো না। তো এই যে তাদের তাদের যে আহ, তাদের যে জনবিচ্ছিন্নতা এবং তারা যে কোনো কিছু কেয়ার করে না, এই জিনিসগুলাই হাইলাইট করে তাদের কাজ করে। এটা খুব দুঃখজনক। আর আচ্ছা, একটা কথা, আর একটা কথা বলি আপনাকে আমি, এটা আমাকে আজকে অনেকেই বলছিলেন, এই কথা জিজ্ঞাসা করছিলেন যে এটা মোটামুটি এখন পর্যন্ত যতটুকু আমরা জানতে পেরেছি, দুটো পয়েন্ট নিয়ে তারা খুব আলোচনা করছেন। একটা হলো বিমানের যান্ত্রিক গোলযোগ, চাইনিজ বিমান, চীন থেকে আনা হয়েছে এটা, এবং এটা চীনও এখন আর উৎপাদন করে না, এবং এটা এর মধ্যে আরো কয়েকবার এই সিরিজের বিমানগুলো দুর্ঘটনায় পতিত হয়েছে, আরো কয়েকবার। জি জি তো 36টা নাকি বিমান আছে আমাদের এইগুলো, তার মধ্যে 3টাই দুর্ঘটনায় পতিত হয়েছে। 36-এর মধ্যে যদি 3টা হয় তাহলে দেখা যাচ্ছে প্রায় 10%-এর মতো তারা কিন্তু দুর্ঘটনায় পতিত হয়েছে। একটা বিমান যদি 10% দুর্ঘটনায় পতিত হয়, সেটাকে তো বাতিল করে দেওয়া উচিত ছিল। কেন এটা চালাচ্ছে? এটা হলো একটা দিক। আরেকটা দিক হলো এই ঘটনায় যে এই যে পুরাতন বিমান আনা এবং লোকালয়ের মধ্যে ট্রেনিং করা, লোকালয়ের মধ্যে চালানো, এই বিষয়গুলোতে বিমান বাহিনীর তো একটা ভূমিকা আছে। এয়ার চিফ কোথায়? তার তো কোনো বক্তব্য শুনছি না। এটা এয়ার চিফ যা দেখতে পেলাম, তিনি এখন তুরস্কের সরকারি সফরে আছেন। তো আলহামদুলিল্লাহ। কি তাদের সরকারি সফর হতেই পারে। আমার প্রশ্ন হলো, যখন এরকম একটা ঘটনা ঘটেছে এবং তার বাহিনী নিয়ে সঙ্গে সঙ্গে তো তার রাষ্ট্রের দেশে ফেরত আসার কথা, সমস্ত প্রোগ্রাম বাতিল করে দিয়ে, এবং এসে তাকে এটাকে সামনাসামনি এটাকে হ্যান্ডেল করতে হবে, যে এই ব্যাপার প্রথমে তাকে প্রকাশ করতে হবে। আর বিমানের যে ট্রেনিং, যুদ্ধ বিমানের যে কথাগুলো বললেন, এই কথাটা আমরা বেশ আগে থেকেই শুনে আসছি, যে পুরোনো বিমান কিনে এটার মেয়াদ মানে এদের প্রোডাকশন বন্ধ হয়ে গেছে 2013 সালে। তো তখনই আমরা সম্ভবত কিনেছিলাম এটা। তো স্বাভাবিকভাবে মানুষের, আমি কোনো এক্সপার্ট না, বাট সাধারণ জ্ঞানে যে জিনিসগুলো বুঝি, আপনি যে কথা বারবার করে বললেন যে এই আরো কয়েকটা অ্যাক্সিডেন্ট এরকম হয়েছে, আমরা দেখেছি চিটং কিছুদিন আগে একটা এরকম পানির মধ্যে পড়ে গেল, পাইলট মারাও গেছে, এরকম ঘটনা প্রায় ঘটে। তো এখন স্বাভাবিকভাবে আমাদের যদি নতুন উন্নত মানের যুদ্ধ বিমান কেনার পয়সা না থাকে, তাহলে আমরা এই যে 47,000 কোটি টাকা দিচ্ছি বাজেটে, একটা বিশাল অঙ্ক, তো সেখানে এই মানে জনসংখ্যা না বাড়িয়ে, মানে সেনা বাহিনীর সদস্য সংখ্যা বা বিমান বাহিনীর সদস্য সংখ্যা না বাড়িয়ে, বিভিন্ন ক্যান্টনমেন্ট না তৈরি করে, বিমান বাহিনীর বেস যেখানে বেসিক ট্রেনিং গুলো দরকার বা বেসিক সেই জিনিসগুলোতে আপনারা অর্থ ব্যয় করেন। তো স্বাভাবিক, এই আমি জানি না, মানে আমি ঠিক এটা কোনো এক্সপার্ট। তো স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলা মানুষের মনে আসবে,
কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে এই সামরিক বাহিনী বলে তারা দিনের পর দিন এই ধরনের বিভিন্ন রকমের সুযোগ সুবিধা ভোগ করতে করতে তাদের এমন অবস্থা হয়েছে যে এরা মানুষ কি করবো না করবো এদের এগুলো নিয়ে তাদের মাথা ব্যথা নাই। আর তারা মোটামুটি একটা জিনিস জানে যে এখানে কোনো যুদ্ধ বিগ্রহ কোনোদিন ভবিষ্যতে হবে না, ফলে আমরা আরাম করতে থাকি এবং আমরা যখন যেটা বলি। আর যেহেতু সরকারগুলো কিছুদিন পর পরই খুব অজনপ্রিয় হয়ে যায় তাদের স্বৈরাচারী মনোভাবের কারণে, তখন এদের উপর নির্ভর করতে হয়। আর এদের উপর নির্ভর করতে যে কি হয়, তখন এরা যেটা বলে সেটাই চিন্তা হা 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 বলতে থাকে। তারা যত ধরনের সুযোগ সুবিধা চায় সবগুলো চিন্তা করতে পারেন যে ঢাকা শহর এত বড় একটা জায়গা, তার অর্ধেকটা জায়গা হলো সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, বিজিবি, তারপরে এদের এদের দখল। তো এইরকম একটা পরিস্থিতিতে আমার তো মনে হয় যে বিমান বাহিনীর সবকিছু যশোর বা লালমনিরহাট ওইদিকে নিয়ে যাওয়া উচিত, হেডকোয়ার্টারটা সব এখানে জনবসতি কম, আপনাদের সবকিছু। এটা জাস্ট আমি আমার নিজের মনে হয়েছে যে এগুলো তো করতে পারি। যেমন আহ, আমেরিকার বিমান বাহিনীর সদর দপ্তর তো ইয়েতে না, কি বলে, ওয়াশিংটন ডিসিতে না, সেটা হলো কলোরাডোতে। কেমন? তো এইভাবে সব জায়গায় আপনার ইয়ে করতে হবে এমন কোনো কথা নেই। সেই জন্য যদি এই ঘটনা থেকে আমরা এরকম একটা মর্মান্তিক শিক্ষা নিতে হয়, তাহলে আমাদেরকে ভালোভাবে চিন্তা করতে হবে যে সত্যিকার হচ্ছে আমাদের এত বড় সেনাবাহিনীর দরকার কিনা, এত বড় বিমান বাহিনীর দরকার কিনা, এবং আমাদের আরো মানে কম ঘনবসতিপূর্ণ এলাকায় আমরা এগুলাকে শিফট করতে পারি কিনা, এই জিনিসগুলো আমাদেরকে খুব সিরিয়াসলি চিন্তা করতে হবে। কিন্তু দুঃখের বিষয় হলো এই যে এগুলো নিয়ে দেখবেন কয়দিন মাতামাতি হবে এত বড় দুর্ঘটনা, তারপরে অন্যান্য বড় নিউজ হবে, সেগুলো এগুলো ঢাকা পড়ে যাবে আবার যা তাই। তো সত্যিকার অর্থে জনগণের সরকার, মানে জনগণকে ভালোবাসে এরকম সরকার যতদিন না আসে, ততদিন আমার মনে হয় যে এরকম জিনিস আমাদের সত্য কথা। এটাই দেখে আসছে গত 45-50। জি, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব আসাদ মাহমুদ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন একটা বিমান দুর্ঘটনা ঘটেছে এবং এর ফলে এত এত প্রাণ মারা গেছে, শিশুরা মারা গেছে যারা কিছু জানেই না দিন দুনিয়া, পৃথিবীটাকে তারা দেখতেও পেল না, সে মারা গেল। মানে একদম, মানে এটাকে আপনি কি বলবেন, তারা কোনো প্রতিবাদও করতে পারলো না, বাঁচার চেষ্টাও করতে পারলো না। ভাবুন একবার, যে পরিবারে শিশুটা মারা গেছে সেই পরিবারে এখন কি অবস্থা। আবার বড়রাও মারা গেছে। একজন শিক্ষিকার কথা শুনলাম, তিনি বাচ্চাদেরকে বাঁচাতে যে উনিও মারা গেছেন। এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলোর দায় কি কেউ নেবে না? এক দুর্ঘটনা যদি বলেন, তাহলে দুর্ঘটনাটা কেন ঘটলো? ঠিকঠাক মতো কি ওই বিমানটাকে মনিটরিং মানে করা হয়েছে, মেনটেনেন্স করা হয়েছিল? তাহলে হয় কেন? বিমান যখন আকাশে উড়ে সমস্ত দিকে কিন্তু মেনটেনেন্স করা হয়, যেহেতু আকাশে মেরামতের কোনো সুযোগ থাকে না। সেগুলি কি ঠিক মতো করা হয়েছিল, নাকি সবই চলছে ওই গদাই লস্কর চালে? আমরা বলি না যে যদি সরকার নিজে যদি মানে নন সিরিয়াস টাইপের হয়, তাহলে তো সবগুলো প্রতিষ্ঠানও কিন্তু নন সিরিয়াস হয়ে যায়। তো এই বিষয়গুলো আমাদের কিন্তু ভাবতে হবে। আমরা এই সমস্ত ঘটনার মানে আশু তদন্ত চাই, মানে এবং তদন্তের ফলে কে দোষী কারা দোষী সেগুলো আমরা চিহ্নিত হোক, এটা আমরা চাই। প্রিয় দর্শক, আগামীতে আবারও কথা হবে। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।